উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে। কাল যাবেন কাতারের রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে। সরকারের সব ধরনের সহযোগিতার আশ্বাস। সংসদ নির্বাচনের জন্য বিএনপির আরও ৩৬ প্রার্থীর নাম ঘোষণা। মির্জা ফখরুলের মোট হল ২৭২টি আসনের। ইসিতে বিএনপি নেতারা যথাসময়ে তাফসিল ঘোষণার দাবি। কোনো ধরনের পক্ষপাতিত্ব যেন না ঘটে, সতর্ক থেকে আগামী নির্বাচনকে দৃষ্টান্তমূলক ও স্মরণীয় করে রাখতে পুলিশ সুপারদের নির্দেশ প্রধান উপদেষ্টার। জুলাই গণহত্যা মামলায় জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। পলকের অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। অন্তর্বর্তী সরকার গঠন বৈধ আপিল বিভাগের রায়। নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বিদেশি কোম্পানির চুক্তির বৈধতা প্রশ্নে দ্বিধা বিভক্ত রায় হাইকোর্টের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে। মেডিকেল বোর্ডের পরামর্শেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ডক্টর এজেডএম জাহিদ হোসেন। কাতার রাজকীয় বিমান বহরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডন নেওয়া হবে বলে জানান ডক্টর জাহিদ। আজ মধ্যরাত থেকে আগামীকাল যে কোনো সময় এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন বেগম খালেদা জিয়া। তার সাথে বিশেষজ্ঞ চিকিৎসক সহ থাকবেন ১৬ জন। আহমেদ সারওয়ারের রিপোর্ট। ফুসফুসে সংক্রমণ হওয়ায় হঠাৎই শ্বাসকষ্ট নিয়ে ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তারপর থেকে এখন পর্যন্ত হাসপাতালেই ভর্তি আছেন তিনি। ডায়াবেটিক্স, হৃদরোগ, লিভার আর্থ্রাইটিস সহ নানা রোগে আক্রান্ত বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার সবশেষ খবর জানাতে বৃহস্পতিবার বেলা ১২টায় তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেডএম জাহিদ হোসেন ব্রিফিং করবেন বলে জানানো হয় দলের পক্ষ থেকে। সেই সময় কয়েক দফা পিছিয়ে বেলা ২টার পরে সাংবাদিকদের সামনে আসেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেডএম জাহিদ হোসেন। বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাবার সিদ্ধান্তের কথা জানান তিনি। অ্যারোনটিক্যাল ফিজিশিয়ানস যারা আছেন তারাও ওনার মেডিকেল বোর্ডের সদস্য হিসাবে উনি যখন বিমানে থাকবেন, যাতে ওনার যাত্রাপথ কোনো অবস্থাতেই কোনো ধরনের প্রতিকূলতার মধ্যেও যাতে ওনাকে সুস্থভাবে ওনার চিকিৎসা দেওয়া যায়, সেই লক্ষ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করে আমরা ইনশাআল্লাহ আজকে মধ্যরাত্রির পরে আগামীকালকে আর্লি মর্নিংয়ের মধ্যে বাংলাদেশ থেকে ওনাকে দেশের বাইরে নেওয়া হবে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে। আমরা সেজন্য আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা দোয়া চাই। যাত্রাপথে বেগম জিয়ার চিকিৎসক দলের ৬ সদস্যও থাকবেন এয়ার অ্যাম্বুলেন্সে। মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো অবস্থাতেই ওনার পরিবার অথবা আমরা দল কোনো অবস্থাতেই কোনো চিন্তা করছি না। আমি আপনাদেরকে যে সমস্ত চিকিৎসকদের কথা বলেছি সবাইকে নিয়ে আমাদের ভার্চুয়াল কিছু মিটিং কালকে ৩ বার হয়েছে। ফিজিক্যালি দেখেছি ইউকের ডাক্তার এবং চাইনিজ ডাক্তার, ওনারা ফিজিক্যালি এসছেন আমাদের দেশের মেডিকেল বোর্ডের সদস্যদের সাথে। এই মুহূর্তেও আমাদের এই হসপিটালে ইউকের স্পেশালিস্ট ইন্টেন্সিভ ওরা কেয়ারের যে I2 স্পেশালিস্ট উনি এবং চাইনিজ স্পেশালিস্ট যারা ছিলেন ওনাদের সবার সাথে সর্বশেষ আলোচনা হয়েছে। আমরা এখনও আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা অনেক আশাবাদী। ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার নামের আগে আমরা সবাই আপসহীন বলি, আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি অনেক প্রতিকূলতার মাঝেও ঘুরে দাঁড়িয়েছেন। এবারও ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে উনি আবারও আমাদের মাঝে ফেরত আসবেন। সবার দোয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আবারও জনগণের মাঝে ফিরে আসবেন বলে আশাবাদ জানান ডক্টর জাহিদ। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছেন আমাদের সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি তার সঙ্গে কথা বলছি। নাবিল, বেগম খালেদা জিয়ার লন্ডনে যাবার প্রস্তুতি এবং তার শারীরিক অবস্থা সম্পর্কে কি জানতে পেরেছেন? বেগম জিয়ার লন্ডনে যাওয়ার বিষয়ে সবশেষ আমরা যেটি জানতে পেরেছি, তাকে যে বিমানে করে নিয়ে যাওয়া হবে, অর্থাৎ কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি ঢাকায় পৌঁছাতে কিছুটা বিলম্ব হচ্ছে এবং সেই কারণে বিএনপির পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, অর্থাৎ পূর্ব নির্ধারিত যে সময় ছিল মধ্যরাত থেকে ভোর রাতে তার যাওয়ার কথা ছিল, লন্ডনের উদ্দেশ্যে রওনা করার কথা ছিল, সেটি হচ্ছে না। সেক্ষেত্রে আগামীকাল দিনের যে কোনো একটি সময়ে তিনি হয়তো লন্ডনের উদ্দেশ্যে রওনা করবেন। এবং আমরা কিন্তু বিএনপির দায়িত্বশীল সূত্র থেকে যেটি জানতে পেরেছি যে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান তিনি
কিন্তু ঢাকায় আসছেন এবং তিনি আগামীকাল সকালে 9:30টার কাছাকাছি সময়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন এবং সেখান থেকে সরাসরি এভারকেয়ারে আসবেন এবং সেখান থেকে তিনি বেগম জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন। আমরা বেগম জিয়ার সাথে যারা যাবেন তাদের যে তালিকাটি পেয়েছিলাম সেটি কিন্তু পরবর্তীতে আরও আপডেট করা হয়েছে। আরও 3 জনের নাম আমরা সেখানে দেখেছি। সেখানে জুবাইদা রহমানের নাম রয়েছে। সেই সাথে বেগম জিয়াকে যে চিকিৎসা করার জন্য লন্ডন থেকে ইউকে থেকে যিনি এসেছিলেন বিশেষজ্ঞ ডাক্তার রিচার্ড বেলি, তার নামও কিন্তু সেখানে যুক্ত হয়েছে। আপনি জানেন যে এই যে এয়ার অ্যাম্বুলেন্সটি সেখানে কিন্তু জরুরি চিকিৎসা সেবার সকল ব্যবস্থা রয়েছে এবং বেগম জিয়ার সাথেও কিন্তু তার যে বিশেষজ্ঞ চিকিৎসক দল তারা যাচ্ছেন এবং সেই সাথে নতুন নাম হিসেবে আসলে রিচার্ড বেলির যে নাম সেটিও আসলে যুক্ত হয়েছে। এছাড়া বেগম জিয়ার শারীরিক অবস্থার কথা যদি আমরা বলি, সেটি তার ব্যক্তিগত চিকিৎসক যেটি জানিয়েছেন তার যে শারীরিক অবস্থা সেটি স্থিতিশীল রয়েছে এবং যেটি ধারণা করা যায় আসলে যেহেতু তিনি অনেক দূরের একটি পথ আসলে বিমান যাত্রা করবেন, সেক্ষেত্রে সেটি তো একটি শারীরিক সক্ষমতার প্রয়োজন রয়েছে, যেটি বারবার বলা হচ্ছে যে বিশেষজ্ঞ চিকিৎসক আসলে সিদ্ধান্ত নেবেন যে তিনি এই যাত্রাটি আসলে করতে পারবেন কিনা। তো যেহেতু এখন সেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আমরা আসলে ধারণা করতে পারি তার স্বাস্থ্যের যে অবস্থা সেটি হয়তো কিছুটা বেটার আগের থেকে। নাদিরা, আমিল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর এভারকেয়ার হসপিটালের সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার ক্ষেত্রে সরকার সব ধরনের সহযোগিতা করবে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা দেওয়া হয়েছে। সেই অনুযায়ী রাষ্ট্রীয় সমস্ত সুযোগ সুবিধা নিশ্চিত করার কথা জানানো হয় উপদেষ্টা পরিষদের বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে। বৃহস্পতিবার তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গণপ্রতিনিধিত্ব আইন সংশোধন, পুলিশ সংস্কার কমিশন গঠন সহ বেশ কয়েকটি অধ্যাদেশের নীতিগত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। হাইকোর্ট বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে 5 সদস্যের পুলিশ সংস্কার কমিশন গঠন করা হবে। এছাড়া অন্য একটি অধ্যাদেশের নীতিগত অনুমোদনের মধ্য দিয়ে বন বিভাগের কাজ আরও সুনির্দিষ্ট করা হয়েছে। নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে বাণিজ্যিক আদালত অধ্যাদেশের। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ প্রেস সচিব আজাদ মজুমদার উপদেষ্টা পরিষদের নেওয়া সিদ্ধান্তগুলোর বিষয়ে জানান। ইতিমধ্যেই সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। বিএনপির পক্ষ থেকে যদি আনুষ্ঠানিকভাবে কোনো সহযোগিতা চাওয়া হয় সেটা সরকার করবে। আর যেহেতু সরকার আমাকে ইতিমধ্যেই বিডিআরবি ঘোষণা করেছে, ওনার আইন অনুযায়ী যে সুযোগ সুবিধার প্রাপ্য, সহযোগিতার প্রাপ্য সবগুলোই ওনাকে দেওয়া হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দেশের বিভিন্ন জায়গায় দোয়া মাহফিল করেছেন দলটির নেতাকর্মীরা। বিএনপি চেয়ারপারসনের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল হয়েছে নরসিংদীতে। দুপুরে জেলা শিশু একাডেমি মিলনায়তনে এতে প্রধান অতিথি ছিলেন দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল হয়েছে রাজশাহীতেও। দুর্গাপুর ফাজিল মাদ্রাসা মাঠে এতে বক্তব্য দেন বিএনপি নেতা জুলফিকার নাইব মোস্তফা বিষয়। এদিকে বিএনপি নেত্রীর সুস্থতা চেয়ে দোয়া ও মোনাজাত হয়েছে কুষ্টিয়ার ভেড়ামারায়। বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম এই দোয়া মাহফিলের আয়োজন করেন। অন্যদিকে নির্বাচনী উঠান বৈঠকে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় দোয়া হয়েছে সাতক্ষীরার আশাশুনিতে। এতে প্রধান অতিথি ছিলেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন। বিএনপি চেয়ারপারসনের রোগ মুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া পড়ানো হয়েছে কুমিল্লার নাঙ্গলকোটে। এতে উপস্থিত ছিলেন চেয়ারপারসনের প্রেস কোঅর্ডিনেটর শামসুদ্দিন দিদার। চেয়ারপারসনের রোগ মুক্তি কামনায় দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে দোয়া মাহফিল করেছেন জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার নির্বাচন কমিশনের তোড়জোড়ের মধ্যে দ্বিতীয় দফায় 36 প্রার্থীর নাম ঘোষণা করল বিএনপি। এর ফলে 300 আসনের মধ্যে মোট 272টি আসনের প্রার্থী ঘোষণা করল দলটি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, যেসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি সেগুলো জোটের সঙ্গী দলগুলোকে ছেড়ে দেওয়া হবে। গোলাম ময়নুল হাসানের রিপোর্ট। প্রধান উপদেষ্টা বারবার বলে আসছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে ফেব্রুয়ারিতেই। নির্বাচন কমিশনও স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে শীঘ্রই ঘোষণা হবে নির্বাচনের তফসিল। এরই মধ্যে বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দ্বিতীয় দফায় মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করল বিএনপি। আমরা গতবার এই আসন্ন নির্বাচনের জন্য আমাদের দলের পক্ষ থেকে আমরা আমাদের মনোনয়নের 237টি আমরা আসনে
প্রার্থী ঘোষণা করেছিলাম। আজকে আমরা আরও 36টি আসনে আমরা আপনার নাম ঘোষণা করছি এবং আরও অনেকগুলো থেকে যাচ্ছে, বোধহয় 20-25টার মতো থেকে যাবে। সংসদীয় আসনে প্রার্থী ঘোষণার বিষয়কে ছাপিয়ে সংবাদ সম্মেলনে আলোচনার কেন্দ্রে আসে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়টি। ইতিমধ্যেই ডক্টরসদের যে বোর্ড হয়েছে, যুক্তরাজ্য থেকে এসেছিলেন ডক্টর রিচার্ড, এবং আপনার চীন থেকে 2টি টিম এসেছিল তারা, এবং আমাদের স্থানীয় ডক্টররা ইন কনসালটেশন উইথ ইউকে ডক্টরস এবং ইউএসএর জন হপকিন্সের হসপিটাল ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তারা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যের একটি উন্নত হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এতে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবও স্বীকৃতি জানিয়েছেন এবং তার চিকিৎসাও স্বীকৃতি জানিয়েছেন। যেসব আসনে প্রার্থী ঘোষণা হয়েছে সেগুলিতে পরিবর্তনের সম্ভাবনা খুব কম বলেও জানান বিএনপি মহাসচিব। অ্যালায়েন্সের সঙ্গে যারা আছেন তাদেরগুলো এবং আমাদের 2-1টা আপনার ডিসিশন। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, যথাসময়ে তাফসিল চায় বিএনপি। তাফসিল পেছালে নির্বাচন পিছিয়ে যাওয়ার শঙ্কা দেখছেন তিনি। বলেন, জনগণের ভোটের অধিকার বিএনপি ফিরিয়ে দিতে চায়, তাই যথাসময়ে নির্বাচন চায় দলটি। বিএনপি নির্বাচনী প্রক্রিয়ায় আছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান নজরুল ইসলাম খান। এ সময় আরও ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং ইসির সাবেক অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ জাকারিয়া। নজরুল ইসলাম খান বলেন, আগে শুধু সংসদ নির্বাচনের জন্য ভোট হতো, এবার একসাথে সংসদ ও গণভোট দুটো ব্যালটে ভোট দিতে হবে। এর জন্য সময় বেশি লাগবে, তাই যাতে কোনো ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত না হয় এ বিষয়ে সিইসিকে নজর রাখতে বলা হয়েছে। রাজনৈতিক সংকট ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতার এই সময়ে তাফসিল ঘোষণার বিষয়ে নজরুল ইসলাম বলেন, অনিবার্য কোনো কারণ ছাড়া নির্বাচন প্রক্রিয়ার বাইরে যেতে চায় না বিএনপি। আমরা যথাসময়ে নির্বাচন হোক, এটা ঘোষণা হয়েছে সেই অনুযায়ী, এবং সে কারণে যখন তফসিল ঘোষণা করার কথা, এটা যদি বিলম্বিত করার কথা বলি তাহলে তো নির্বাচন বিলম্বিত করার কথা বলা হবে। আমরা এটা ওইভাবে বলার কোনো সিদ্ধান্ত আমাদের দলের নেই। খুব দ্রুত উনি সুস্থ হবেন এবং এটাই বিবেচনা রেখেই আমরা খেয়াল করেছেন যে আমরা আজকেও কিন্তু আরও কিছু প্রার্থীর নাম ঘোষণা করেছি, অর্থাৎ আমরা নির্বাচনী প্রক্রিয়ায় আছি। খোদা না করুন অনিবার্য কোনো পরিস্থিতি ছাড়া আমরা এই প্রক্রিয়ার বাইরে যেতে চাই না। তো কাজে আমরা আশা করি যে আল্লাহর মেহেরবানি নির্বাচনে তফসিল ঘোষণা হতে পারে, যা খুশি, কিন্তু উনি দ্রুতই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এবং এসে উনি এই প্রক্রিয়ায় যুক্ত হবেন ইনশাআল্লাহ। দর্শক, লন্ডনে আমাদের প্রতিনিধি আব্দুল হান্নানের সাথে এখন সরাসরি কথা বলবো আমরা। হান্নান, বেগম খালেদা জিয়াকে লন্ডনের কোন হাসপাতালে ভর্তি করা হবে জানতে পেরেছেন কি? আর এই উপলক্ষে লন্ডনের প্রস্তুতি সম্পর্কে আমাদের জানাবেন। ধন্যবাদ নাদিরা আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে এবছরের ঠিক জানুয়ারি মাসে বেগম খালেদা জিয়া যুক্তরাজ্যে লন্ডনে এসেছিলেন চিকিৎসা নেওয়ার জন্য, এবং তখন তিনি লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিয়েছিলেন। তবে আমরা যুক্তরাজ্যের বিভিন্ন নেতাকর্মী যারা রয়েছেন তাদের সাথে এই বিষয়টি জানার চেষ্টা করেছিলাম। যেহেতু সবাই ব্যস্ত, আপনারা জানেন, অনেকে আমাদের তবে আমরা যেটি জানতে পেরেছি, তিনি বেগম খালেদা জিয়া এবার নতুন একটি হাসপাতাল, যেটি লন্ডন ব্রিজ হাসপাতাল, যেটি বিশ্বের মধ্যে অন্যতম একটি প্রাইভেট ক্লিনিক নামে পরিচিত, যেটি সেন্ট্রাল লন্ডনের সাউথ ওয়াক এলাকায় পড়েছে, ঠিক থেমস নদীর তীর ঘেঁষে লন্ডন ব্রিজের উপরেই সেটি, এবং এটি খুবই বিখ্যাত। বিশ্বের বিভিন্ন দেশের যারা রোগী রয়েছেন সেখানে এসে চিকিৎসা নিয়ে থাকেন, এবং এটি যেটি আমরা ওয়েবসাইট থেকে জানতে পেরেছি, সেখানে লিভার সিরোসিস, ফুসফুস সহ নানা রোগের চিকিৎসা সেই হাসপাতালে হয়ে থাকে, এবং এই হাসপাতালে চিকিৎসা নেবেন বলে আমরা জানতে পেরেছি। আর এখনো সেই বিষয়টি আসলে নিশ্চিত হয়নি, যেহেতু যুক্তরাজ্য বিএনপির কোনো নেতৃস্থানীয় কেউ আমাদেরকে এখনো সেটি নিশ্চিত করতে পারেননি। অন্যদিকে বাংলাদেশ থেকেও সেই বিষয়টি এখনো নিশ্চিত করা হয়নি। নাদিরা, আপনাকে আরো একটি জানিয়ে দিতে চাই যে বেগম খালেদা জিয়া বলা হচ্ছে আগামীকাল
বাংলাদেশ থেকে সকালে রওনা হতে পারেন। কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে আসবেন এবং এরই মধ্যে আমরা আরো জানতে পেরেছি ডাক্তার জুবাইদা রহমান তিনিও বাংলাদেশে যাবেন এবং সাথে করে নিয়ে আসবেন। আর ডাক্তার জুবাইদা রহমান আমরা জানতে পেরেছি তিনি আজকে মানে লন্ডন থেকে বিকেলে রওনা দিবেন। তবে কখন তিনি রওনা দিবেন সেটিও নিশ্চিত নয়। তবে তিনি যদি বাংলাদেশ বিমানের কোনো এয়ারলাইন্সে যান তাহলে ঠিক 6টার সময় লন্ডনের হিথ্রো থেকে একটি ফ্লাইট রয়েছে যেটি বাংলাদেশে আগামীকাল শুক্রবার সকাল 9:35 অবতরণ করার কথা রয়েছে যদি তিনি বাংলাদেশ বিমানে যান। এবং এই বিমানটি সরাসরি লন্ডন হিথ্রো থেকে সরাসরি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর যেটি রয়েছে সেখানে গিয়ে অবতরণ করবে এবং ঠিক সকাল 9:35 এবং সেটি হচ্ছে BG302 এই বিমানটি এবং সরাসরি সেই লন্ডন হিথ্রো থেকে ঢাকাতে যাবে। আপনারা জানেন সাধারণত লন্ডন হিথ্রো থেকে যে বিমানগুলো যায় সেগুলো লন্ডন হয়ে সিলেট তারপর ঢাকা যায়, কিন্তু আজকে যে বিমানটি গত মাস থেকে শুরু হয়েছে সেটি বৃহস্পতিবারে একটি ফ্লাইট লন্ডনের হিথ্রো থেকে সরাসরি ঢাকাতে গিয়ে অবতরণ করে এবং এই ফ্লাইটটিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই বিষয়টিও এখনো কেউ আমাদেরকে নিশ্চিত করে বলতে পারেনি। আর যুক্তরাজ্যে যারা দলীয় নেতাকর্মী রয়েছেন তারা বিশেষ করে বেগম খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে তারা উৎফুল্ল রয়েছেন এই কারণে যে তারা আশা করছেন উন্নত একটি হাসপাতালে চিকিৎসার মাধ্যমে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবার দেশে ফিরে যাবেন। এই ছিল আমাদের কাছে আসলে লন্ডনের পরিস্থিতি। পরবর্তীতে কোনো আপডেট থাকলে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। হান্নান, আপনাকে ধন্যবাদ। দর্শক, যুক্ত ছিলেন আমাদের লন্ডন প্রতিনিধি আব্দুল হান্নান। বিএনপির মনোনীত ঢাকা 6 আসনের প্রার্থী ইশরাক হোসেন বলেছেন বেগম খালেদা জিয়ার মতো নেত্রী 1000 বছরে একজনও আসবে না। বিকেলে রাজধানীর ধূপখোলা গ্যান্ডেরিয়া কমিউনিটি সেন্টারে ইশরাক হোসেনের আয়োজনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে একথা বলেন তিনি বলেন সাধারণ গৃহবধূ থেকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন এমন নজির ইতিহাসে বিরল। অতীতে বহু নেতা এসেছেন, ভবিষ্যতেও আসবেন, কিন্তু খালেদা জিয়ার মতো আপোষহীন ও সাহসী নেত্রী ইতিহাসে খুব কমই দেখা যায় বলে উল্লেখ করেন। ইশরাক হোসেন বলেন বেগম খালেদা জিয়া যদি গণতান্ত্রিক আন্দোলনের ভিত্তি রচনা না করতেন তাহলে 2024 সালের গণ অভ্যুত্থান সম্ভব হতো না। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত সহ দলটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। বেগম খালেদা জিয়ার মতো নেত্রী 1000 বছরেও একজন আসে কিনা সেটা আমি বিশ্বাস করি আসে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি এই গণতান্ত্রিক আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ওনার যে ত্যাগ সেটা যদি উনি স্বীকার না করতেন বা কোনো ধরনের আপোষকামিতায় যেতেন তাহলে আমি মনে করি 24-এর গণ অভ্যুত্থান কেন 100 বছরে আওয়ামী লীগকে হটানো সম্ভব হতো না। এই আন্দোলনের পাটাতন রচনা করে গিয়েছেন, আমাদেরকে রাজনৈতিকভাবে আদর্শগতভাবে লড়াই করার জন্য উদ্বুদ্ধ করে গিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যেটি পরবর্তীতে ওনার পুত্র দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সফল করেছি। নিরপেক্ষ থেকে আগামী নির্বাচনকে দৃষ্টান্তমূলক ও স্মরণীয় করে রাখার জন্য লটারির মাধ্যমে দায়িত্ব পাওয়া পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনে কোনো রকমের পক্ষপাতিত্ব যেন না ঘটে সেজন্য পুলিশ সুপারদের বারবার সতর্ক করেন প্রধান উপদেষ্টা। জুলাই শহীদদের ত্যাগের কথা মাথায় রেখে নির্বাচনের দায়িত্বকে ঐতিহাসিক দায়িত্ব বলেও উল্লেখ করেন ডক্টর ইউনূস। রকুনুজ্জামানের রিপোর্ট। জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশে লটারির মাধ্যমে দায়িত্ব পাওয়া পুলিশ সুপারদের সাথে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা কার্যালয়ে বৈঠক করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এই নির্বাচনের গুরুত্ব তুলে ধরে পুলিশ সুপারদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। আমাদের লক্ষ্য ছিল যে কোনো রকমের বায়াস যেন এটার মধ্যে না ঢোকে। অনেক সময় শত প্রচেষ্টা সত্ত্বেও বায়াস ঢুকে পড়ে নিজের উপরে যদি ছেড়ে দিই, কিন্তু 2 বছরতে এসছে যেন নিজেকে থেকে দূরে রেখে ফেলতে পারি। আমরা যে কজনই এটার সঙ্গে শরিক ছিলাম তাদের কারো কোনো রকমের বায়াস এটার মধ্যে না ঢোকে। এই 2 বছরের মাধ্যমে যারা নির্বাচিত হলো তোমরা, তারা একটা ঐতিহাসিক দায়িত্ব পালন করার জন্য, সাধারণ দায়িত্ব পালন করার জন্য। সাধারণ দায়িত্ব সবসময় দিক থেকে এখানে যাওয়া সব হবে, কিন্তু একটা ঐতিহাসিক দায়িত্ব পালন, এটা ইতিহাসে যেন স্মরণ করে। এখানে তোমরা অনেক কথা বলেছো, তার মধ্যে বাইরের যারা পরিদর্শন করবে আসবে, পর্যবেক্ষণ দল আসবে, তারা আমাদের খুদ ধরার চেষ্টা করবে, আমাদের এটা হয় নাই ওইটাই ভাবে হলে ভালো হতে বলবে।
এবারের নির্বাচন হলে এমন নির্বাচন তারা স্মরণ করবে। বাংলাদেশের নির্বাচনটা আমরা দেখেছিলাম, এটা এরকম, তারা নানা দেশে এটা বলবে, এরকম একটা নির্বাচন তারা এটা দৃষ্টান্ত হিসেবে নিয়ে যাবে তাদের মাথায়, বারে বারে বলবে এই নির্বাচনের মতো নির্বাচন আমরা কখনো দেখিনি। শুধু সরকার পরিবর্তন নয়, দেশের নতুন যাত্রা শুরু করতে গণভোট সহ সংসদ নির্বাচনের গুরুত্ব পুলিশ সুপারদের স্মরণ করিয়ে দেন প্রধান উপদেষ্টা। এই যে নির্বাচন এটা বিল্ডিং কোড তৈরি করার সুযোগ, যে আমাদের যে সমাজটা তৈরি হবে তার বিল্ডিং কোডটা কি হবে। যত বড় ঝাঁকুনি আসুক এটাকে নাড়াতে পারবে না। এই নির্বাচন সেই নির্বাচন যেখানে বিল্ডিং কোড তৈরি হবে, যারা বিল্ডিং কোডটা তৈরি করবে তাদের হাতে এই দায়িত্ব দেওয়ার জন্য। তার সঙ্গে যে গণভোট আসছে, এটা শুধু 5 বছরের নির্বাচন, সনাতন নির্বাচন তা না, এটার একটা বড় গুরুত্বপূর্ণ জিনিস হলো গণভোট, সেটা হলো বিল্ডিং কোড। এই বিল্ডিং কোডটা আমরা তৈরি করে দিয়ে যাব, যেটা শতবর্ষ ধরে এই দেশকে, এই জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাবে। দেশের পরিবর্তনে জুলাই শহীদদের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, গতানুগতিক চাকরির চেয়েও বেশি দায়িত্ব পালন করতে হবে জেলার পুলিশ প্রধানদের। সে আনাজের বক্তব্য আমাদের কর্তব্য ঠিক করে দিয়ে গেছে, আমরা বসে থাকবো না। তার দায়িত্ব, সে যে দায়িত্ব আমাদেরকে দিয়ে গেছে সেটা আমরা গ্রহণ করলাম। সে জেনে শুনে গেছে, বলছে যদি ফিরে না আসি আমাকে মাফ করে দিও। সে ফিরে আসে নাই, আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছে। সেই কাপুরুষের মতো বসে থাকতে চাইনি, আমরাও কাপুরুষের মতো বসে থাকতে চাইনি। আমরা তার স্বপ্ন বাস্তবায়ন করতে চাই, এটি আমাদের দায়িত্ব। আমার পক্ষে রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। নির্ভুলভাবে কাজ করা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় ইন্টারনেট সেবা বন্ধ করে গণহত্যার অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। একই মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং আরেকটি মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধেও অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। এই দুজনের বিরুদ্ধে আন্দোলন দমনে কারফিউ জারি করে আন্দোলনকারীদের হত্যার পরামর্শ দেওয়ার প্রমাণ মিলেছে বলে দাবি প্রসিকিউশনের। গ্যালমান শফির রিপোর্ট। জুলাই আগস্টে আন্দোলন চলাকালে মাঝে মধ্যেই বন্ধ রাখা হতো ইন্টারনেট সেবা। 17 জুলাই মধ্যরাত থেকে 28 জুলাই পর্যন্ত বন্ধ ছিল ইন্টারনেট। আন্দোলনকারীদের দমন ও নির্যাতন করতে উদ্দেশ্যমূলক পদক্ষেপ হিসেবে সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে বৃহস্পতিবার 3টি অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ। আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধ করে সংগঠিতভাবে হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেয়। গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে জয়ের বিরুদ্ধে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা উনি ছিলেন এবং উনি সকল ক্ষেত্রে সজীব ওয়াজেদ জয়ের উপদেশ গ্রহণ করে এই সকল কার্যক্রম এবং পদক্ষেপ গ্রহণ করতেন। আর যেহেতু আইসিটি উপদেষ্টা এবং আইসিটি প্রতিমন্ত্রী পলক সাহেব ইন্টারনেট শাটডাউন করে অপরাধ সংগঠন করেছেন এবং এই দায় ওনাদের দুজনের উপরে একইভাবে বর্তায়। এবং আমরা ডকুমেন্টে দেখিয়েছি যে ইন্টারনেট যে শাটডাউন করা হয়েছিল সেটা শুধু মৌখিক আদেশে না, এটা লিখিত আদেশে এবং মোবাইলের SMS এর মাধ্যমে, টেক্সট প্রেরণের মাধ্যমে ইন্টারনেট বন্ধ করার নির্দেশ ওনারা দিয়েছিলেন। এছাড়া সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধেও আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। তাদের বিরুদ্ধে কারফিউ জারি করে আন্দোলনকারীদের হত্যার পরামর্শ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। অভিযোগ আমলে নিয়ে তাদের 10 ডিসেম্বর হাজির করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। জুনায়েদ আহমেদ পলক, জনাব আনিসুল হক এবং জনাব সালমান ফজলুর রহমান, এই তিনজনের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্টের আদেশ দিয়েছেন। আগামী 10 ডিসেম্বর 2025 তারিখে তাদেরকে ট্রাইব্যুনালে উপস্থাপন করার জন্য এবং যিনি পলাতক আছেন তার এগেইনস্টে এক্সিকিউশন অফ দি ওয়ারেন্ট অফ অ্যারেস্টের রিপোর্ট চেয়ে আদেশ প্রদান করেছেন। এদিন জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরায় 28 জনকে হত্যা মামলায় কর্নেল রেদনুল ইসলাম ও মেজর রাফাত বিন আলমকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। গ্যালমান শফি, বাংলাভিশন, ঢাকা। এদিকে অন্তর্বর্তী সরকার গঠন ও শপথ বৈধ ছিল, আপিল বিভাগ সকালে এই রায় দিয়েছে।
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতার জন্য পরবর্তী নির্বাচিত জাতীয় সংসদের অনুমোদনের প্রয়োজন নেই বলেছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। সুপ্রিম কোর্টের রেফারেন্সের আলোকে অন্তর্বর্তী সরকারের নেয়া শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চ লিভ টু আপিল খারিজ করে দেয়। রায়ে বলা হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজের হাইকোর্টের আদেশ সঠিক ও যথার্থ। অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী মহসিন রশিদ। চট্টগ্রাম বন্দরে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে জারি করা রুলে দ্বিধা বিভক্ত রায় দিয়েছে হাইকোর্ট। 2 সদস্যের বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি চুক্তি প্রক্রিয়া অবৈধ বলেছেন, অন্যদিকে জুনিয়র বিচারপতি বৈধ ঘোষণা করেছেন। এই রায়ের ফলে এই মুহূর্তে কন্টেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির প্রক্রিয়া চালানো যাবে না বলে মত দেন রিটকারীর আইনজীবীরা। এখন প্রধান বিচারপতির কাছে রায়ের কপি যাবে, এরপর তিনি তৃতীয় বেঞ্চে শুনানির জন্য পাঠাবেন। পরে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তবে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক বলেছেন, দ্বিধা বিভক্ত রায় হলেও চুক্তির প্রক্রিয়া চালাতে কোনো বাধা নেই। গত 25 নভেম্বর চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে জারি করা রুলের শুনানি শেষে এই রায় দেয়া হয়। সেটা অবৈধ ঘোষণা করা হয়েছে। তিনি জাজ ডিসেন্টিং, প্রিজাইডিং জাজ আমাদের পক্ষে। তো এখন প্রসিডিউরাল ম্যাটার হচ্ছে, দিস ম্যাটার উইল বি রেফার্ড টু অনারেবল চিফ জাস্টিস। তিনি একটা তৃতীয় বেঞ্চে পাঠাবেন, সেই বেঞ্চে আবার শুনানি হবে। যেহেতু মিনহোয়াইল একটা প্রিজাইডিং জাজ উনি এটাকে ডিক্লেয়ার করেছেন ইলিগ্যাল হিসাবে, যে কারণে এটা আমি বলছি আনফেয়ার হবে এই প্রজেক্টটাকে ক্যারি অন করা এট দিস স্টেজ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বা সরকার যে পর্যন্ত সুপ্রিম কোর্টের তৃতীয় বিচারপতির রায় না হবে সে পর্যন্ত আগাতে পারবে না, আগানোর সুযোগ নেই। তো আমরা আশা করি খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত হবে। আসলে নির্বাচনী প্রচারণার প্রস্তুতির অংশ হিসেবে আগামী 7 থেকে 13 ডিসেম্বর দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি দিয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতীয়তাবাদী যুব দলের আয়োজনে রাজধানীর বিভিন্ন মাদ্রাসায় পশু সদকা ও দোয়া করা হয়েছে। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বেগম খালেদা জিয়া জাতীয় ঐক্যের প্রতীক, নানা নির্যাতনেও তাকে সিদ্ধান্ত থেকে টলাতে পারেনি। পুরো জাতিসহ আন্তর্জাতিক সম্প্রদায় তার সুস্থতার জন্য দোয়া করছে। এর আগে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী জানান, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আগামীকাল শুক্রবার দেশের প্রতিটি মসজিদে দোয়া ও প্রতিটি ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা করা হবে। 31 দফা দলের অনেক কিছু অঙ্গীকার রয়েছে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিভিন্ন সময়ে যে একটি আধুনিক রাষ্ট্র গঠনে কি কি ভূমিকা রাখা যায়, গোটা বিশ্বের অগ্রগতির সাথে তাল মিলিয়ে প্রযুক্তি সহায়ক মানে আমাদের কি কর্মসূচিগুলো নিলে আমরা দ্রুতই একটি দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারবো, সে বিষয়গুলি আপনারা নিজেরাও জানেন যে বিভিন্ন সভা সমাবেশে তিনি বক্তব্যগুলো রেখেছেন। এবং সেখানে অঙ্গীকারগুলো রয়েছে যে বিএনপি ক্ষমতায় গেলে জনগণের দ্বারা নির্বাচিত হলে পরে কি কি উদ্যোগ আমরা গ্রহণ করব, কি কি কর্মসূচি আমরা গ্রহণ করব। সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025-এর দ্রুত বাস্তবায়ন চেয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতারা। এই অধ্যাদেশ শুধু কাগজে কলমে হলেই চলবে না বলে মন্তব্য করেন তারা। আজ সমিতির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে অধ্যাদেশকে সাধুবাদ জানিয়ে সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, আলাদা সচিবালয় হলে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনতা পাবে, তবে এর মাধ্যমে যেন আবার নতুন করে স্বেচ্ছাচারিতা না হয় সেদিকে নজর রাখারও আহ্বান জানান তিনি। সুপ্রিম কোর্ট, আপিলেট ডিভিশন, হাইকোর্ট ডিভিশন, পাশাপাশি নিম্ন আদালত যদি সচিবালয় নিয়ন্ত্রণে চলে আসে, মাননীয় প্রধান বিচারপতি চলে আসে, মানুষ আশা করছে যে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। এটা মাইল ফলক দেশের জন্য। আমি মনে করি আজকের এই বাংলাদেশ সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025-এর মাধ্যমে সেই দাবি পূরণ হয়েছে।
এবছরের শেষে মূল্যস্ফীতি 5-এর নিচে নামিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। জানান, প্রতিষ্ঠানকে সচল রেখে ব্যক্তির অপরাধের বিচার করা হবে। বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, বর্তমান নীতি কার্যকর করা গেলে 2-3 বছরে বিদেশি বিনিয়োগ 3 থেকে 4 গুণ বাড়ানো সম্ভব। এদিকে প্রতিনিয়ত যে পরিমাণ জমি অধিগ্রহণ হচ্ছে তাতে সামনে কবর দেওয়ার মতো জায়গাও পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। বিদেশি বিনিয়োগের পাশাপাশি দেশীয় বিনিয়োগ আকর্ষণে বিডার গেল 1 বছরের কার্যক্রম তুলে ধরতেই এ আয়োজন, যেখানে বাংলাদেশে উন্নত ব্যবসা বান্ধব এবং টেকসই বিনিয়োগ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বিডার বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন সংস্থাটির চেয়ারম্যান আশিক চৌধুরী। বলেন, বর্তমান নীতি কার্যকর করা গেলে 2-3 বছরের মধ্যেই বিদেশি বিনিয়োগ 3 থেকে 4 গুণ বাড়ানো সম্ভব। 7টা চলমান আছে। বিদেশি বিনিয়োগ আকর্ষণে 1.25% প্রণোদনার ঘোষণা দেন বিডা চেয়ারম্যান। আর বিনিয়োগকারীদের বিনিয়োগ যেন ঝুঁকিতে না পড়ে সে ব্যাপারে এনবিআর সচেষ্ট থাকবে বলে জানান এনবিআর চেয়ারম্যান। টোটাল নাম্বার অফ 32 আইটেমস দ্যাট উই ট্রাইড টু ইন্টারভিন দিস ইয়ার। তো এই 32টা আইটেমের মধ্যে এখন পর্যন্ত 24টা আমরা ক্লোজ করতে পেরেছি, 7টা চলমান আছে, আর একটা আমি যেটা বললাম যে উই হ্যাভ অ্যাবান্ডেন্ড ফর নেক্সট গভর্নমেন্ট। রাষ্ট্র কিন্তু 5-10 বছরের জন্য রাষ্ট্র না, রাষ্ট্র হচ্ছে পারপেচুয়াল। এখন আমরা যদি বিদেশি ব্যাংক থেকে ঋণ নেই, এটা কস্ট কম এবং আমাদের টেম্পোরারি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ভালো হবে বলে মনে হচ্ছে, কিন্তু সুদ দিতে হবে কিন্তু ইন্টারেস্ট সহ, এটা মনে রাখতে হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, এবছরের শেষে মূল্যস্ফীতি 5-এর নিচে নেমে আসবে, তখনই ইন্টারেস্ট রেট 8-এ আনা সম্ভব হবে। সতর্কতার সাথে আইএমএফ এর পরামর্শ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। আমার আশা হচ্ছে যে আগামী এই বছরের শেষ নাগাদ ইনফ্লেশন 5-এর নিচেই যাবে। আমি আগে থেকেও বলছি আমি সেটা, এবং এটা আমরা নিতে পারবো, আশাবাদী। 2 নম্বর হচ্ছে তখন আমাদের ইনফ্লেশনটা, আমাদের পলিসি রেট কিন্তু এটা তখন হয়ে যাবে 8 বা 7.5। তথ্য লুকানোর কারণে এনপিএল 9% থেকে বেড়ে 35% হয়েছে। মার্চে 10% কমানো সম্ভব হবে বলে জানান গভর্নর। বলেন, খেলাপি এবং অপরাধীদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ হবে। আমাদের স্ট্র্যাটেজিটা হচ্ছে যে আইনের প্রয়োগ হবে, আইনকে আমরা কঠোরভাবেই নেব, ব্যক্তিকে আমরা ছাড়বো না, কিন্তু প্রতিষ্ঠানকে আমরা বন্ধ করতে দেব না, এবং একটা প্রতিষ্ঠানও বন্ধ হয় নাই। ব্যক্তি ইচ্ছায় আর পাওয়ার প্ল্যান্ট করা হবে না বলে উল্লেখ করেন জ্বালানি উপদেষ্টা। 4 লেন 6 লেন কত লেন আর বানাবেন? আমি বলি, আমার লোককে বলি, প্রত্যেকদিন আমি জমি কিনি, 200 কোটি টাকার এই জমি কিনলাম, ওখানে 80 কোটি টাকার জমি কিনলাম, ওই যে ভূমি যে অধিগ্রহণ হয়। তো এইভাবে যদি অধিগ্রহণ চলতে থাকে, আমি বলি যে সামনে তো কবর দেওয়ার জন্য জায়গা পাওয়া যাবে না। দেশের ব্যবসা বাণিজ্যের উন্নয়নে এখনই নয়, বরং 2-3 বছর পর এলডিসি গ্রাজুয়েশন নিয়ে ভাবা উচিত বলে পরামর্শ দেন ব্যবসায়ীরা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। পাট শিল্পে অতীতে যে ভুল হয়েছে, বস্ত্র খাতে সে ভুল করা যাবে না বলেছেন বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, সরকারের সব সিদ্ধান্ত হবে বাস্তবতা বিবেচনায়। জাতীয় বস্ত্র দিবস উপলক্ষে রাজধানীর জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টারে এক সেমিনারে তিনি একথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল হয়েছে দক্ষিণ কেরানীগঞ্জে। সন্ধ্যায় হাসনাবাদ এলাকায় শিকদার সুপার মার্কেটে এতে ভিডিও কনফারেন্সে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল হয়েছে সিলেটে। দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের উদ্যোগে এ ঐতিহ্যবাহী রেঙ্গা মাদ্রাসায় শিক্ষার্থী, শিক্ষক ও দলীয় নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নেন। জাসাসের কর্মী সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল হয়েছে রাজধানীতে। নয়াপল্টন ভাসানী ভবনের 3য় তলায়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন চিত্রনায়ক খেলাল খান ও জাকির হোসেন রোকন সহ অন্যরা। দ্রুত সুস্থতা কামনায় সাদকা ও বিশেষ দোয়া মাহফিল হয়েছে বগুড়ার সারিয়াকান্দিতে। বগুড়া 1 আসনে বিএনপির মনোনীত প্রার্থী কাজী রফিকুল ইসলামের পক্ষ থেকে উপজেলার করণীবাড়ি ইউনিয়নের মাথুরাপাড়া গ্রামে এ আয়োজন করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। 800 কোটি টাকার পঞ্চম সাবঅর্ডিনেটেড বন্ড বাজারে আনার ঘোষণা দিয়েছে যমুনা ব্যাংক পিএলসি।
ব্যাংকের প্রধান কার্যালয়ে পণ্যটির উদ্বোধন করা হয়, যার মেয়াদ থাকবে 7 বছর। প্রতি 6 মাসে কুপন পরিশোধের সুবিধা থাকায় এটি বিনিয়োগকারীদের জন্য স্থিতিশীল আয়ের সুযোগ সৃষ্টি করবে বলে জানান বক্তারা। অনুষ্ঠানে হজ ও ওমরা যাত্রীদের জন্য তৈরি নতুন হজ অ্যান্ড ওমরা প্রিপেইড কার্ড নামে 2টি পৃথক প্রিপেইড কার্ডের উদ্বোধন করা হয়েছে। কার্ডটির ব্যবহার সহজ, নিরাপদ ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হওয়ায় যাত্রীদের ভ্রমণ ব্যয় পরিকল্পনা ও ব্যবস্থাপনায় অধিক সুবিধা থাকবে। পণ্য দুটির উদ্বোধন করেন যমুনা ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ বেলাল হোসেন। উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক বৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ সহ বিভিন্ন বিভাগের প্রধান এবং শাখা ব্যবস্থাপকরা। সংবাদ শেষ করব, তার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে। কাল যাবেন কাতারের রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে। সরকারের সব ধরনের সহযোগিতার আশ্বাস। সংসদ নির্বাচনের জন্য বিএনপির আরও 36 প্রার্থীর নাম ঘোষণা। মির্জা ফখরুলের মোট হল 272টি। ইসিতে বিএনপি নেতারা যথাসময়ে তাফসিল ঘোষণার দাবি। কোনো ধরনের পক্ষপাতিত্ব যেন না ঘটে, সতর্ক থেকে আগামী নির্বাচনকে দৃষ্টান্তমূলক ও স্মরণীয় করে রাখতে পুলিশ সুপারদের নির্দেশ প্রধান উপদেষ্টার। জুলাই গণহত্যা মামলায় জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। পলকের অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। অন্তর্বর্তী সরকার গঠন বৈধ আপিল বিভাগের রায়। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে বিদেশি কোম্পানির চুক্তির বৈধতা প্রশ্নে দ্বিধা বিভক্ত রায় হাইকোর্টের। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ। শুভরাত্রি।